আরজি করে ঘটে যাওয়া তরুণী চিকিৎসককে খুনের ঘটনার রেশ এখনো দগদগে। রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় চলছে বিক্ষোভ, ঘেরাও, প্রতিবাদ কর্মসূচি। মঙ্গলবার আরজি কর মামলা নিয়ে শুনানি ছিল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সেদিনের শুনানিতে একাধিক প্রশ্ন করে রাজ্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কোনো উত্তরই মেনে নিতে পারেনি সুপ্রিম বেঞ্চ। অবশেষে হলফনামা চাইল শীর্ষ আদালত। সেই হলফনামায় যে যে তথ্যগুলো চাওয়া হয়েছিল দেখব একবার। কেন সেমিনার হলের কাছের ঘরটি তখনই ভাঙতে হলো? সিবিআইকে স্বাধীনতা দিল আদালত। হামলার ফলে হাসপাতালের কোন অংশ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা খতিয়ে দেখবে কেন্দ্রীয় সংস্থা। রাজ্য এ নিয়ে হলফনামা জমা দেবে। কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হবে রাজ্যের কাছে তা জানতে চেয়েছেন বিচারপতি। সিবিআই তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেবে। ঘটনাস্থল সুরক্ষিত কিনা, সুরক্ষার কি কি বন্দোবস্ত সেখানে রয়েছে, রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে। আরজি কর কাণ্ডের পর থেকে দেশ জুড়ে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তারেরা প্রতিবাদে সামিল হয়েছেন, আন্দোলন করছেন, কর্মবিরতির ডাক দিয়েছেন। চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তথা আইএমএ কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা সহ মোট 5 দফা দাবি তুলে ধরেছে। কেন্দ্রের তরফেও আশ্বাস দেওয়া হয়েছে, কর্মস্থলে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সুপারিশের জন্য একটি কমিটি গঠিত হবে। হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশের থেকে আরজি করের তদন্তভার হস্তান্তর করা হয় সিবিআইকে। এর মধ্যেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। পরপর 4 দিন চলেছে এই জিজ্ঞাসাবাদের পর্ব। এসবের মধ্যেই ধৃত অভিযুক্তের পলিগ্রাফ পরীক্ষা করাতে উদ্যোগী হয়েছে সিবিআই। সূত্রের খবর, সোমবারই সেই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। আরজি কর কাণ্ড ঘিরে দেশ জুড়ে উত্তাল আবহের মাঝে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মঙ্গলবার প্রথম শুনানির জন্য আরজি করের মামলা ওঠে। উল্লেখ্য, গত 9 আগস্ট ভোরে আরজি কর হাসপাতালে জরুরি বিভাগের 4 তলায় সেমিনার কক্ষ থেকে উদ্ধার হয়েছিল সেই মহিলা চিকিৎসকের দেহ। তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলেই অভিযোগ। প্রাথমিকভাবে এই মামলার তদন্ত চালাচ্ছিল কলকাতা পুলিশ। একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার যায় সিবিআই এর হাতে। আপাতত অভিযুক্ত সঞ্জয় রায় সিবিআই হেফাজতেই রয়েছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে শুরু হয় আরজি কর মামলার শুনানি। 18 আগস্ট স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছিল শীর্ষ আদালত। মঙ্গলবার এই মামলার প্রথম শুনানি হয় সুপ্রিম কোর্টে। মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, এটা নির্দিষ্ট কোনো ঘটনা নয়। দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করা হবে। চিকিৎসকরা যাতে নিরাপদে কাজ করতে পারেন সেই দিকটি নিশ্চিত করা দরকার। এছাড়াও আরো যে যে বিষয়গুলির ওপর জোর দিয়েছে সুপ্রিম বেঞ্চ দেখাবো আপনাদের। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। চিকিৎসকরা যাতে নিরাপদে কাজ করতে পারেন সেই দিকটি নিশ্চিত করা দরকার। মৃতার নাম ও ছবি প্রকাশে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। চন্দ্রচূড় প্রশ্ন করেন, মহিলারা নিরাপদে কাজে যেতে না পারলে সমাজে সবার অধিকার থাকবে কিভাবে? আরজি করের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকায় প্রশ্ন। অভিযোগ উঠেছে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। অধ্যক্ষ এটিকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন। প্রধান বিচারপতি বলেন, এটি পরিষ্কার যে খুন করা হয়েছে। প্রথম এফআইআরে কি তা উল্লেখ ছিল? অধ্যক্ষ কি করেছেন? পুলিশের ভূমিকা নিয়েও উষ্মা প্রকাশ। প্রথমে ঠিকভাবে এফআইআর করা হয়নি। পুলিশ কি করছিল? একটা হাসপাতালের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল,
পুলিশ কি হাসপাতাল ভাঙচুর করার অনুমতি দিচ্ছিল? বৃহস্পতিবারের মধ্যে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট। বৃহস্পতিবারের মধ্যে সিবিআই এর থেকে স্ট্যাটাস রিপোর্ট তলব। একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হবে। চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি অনুসন্ধান করে দেখবে সেই টাস্ক ফোর্স। কার অভিযোগের ভিত্তিতে কখন প্রথম এফআইআর? সৎকারের জন্য মৃতদেহ কখন পরিবারকে দেওয়া হয়? এফআইআর দায়ের হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দেহ দিয়ে দিলেন। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন। 500 লোকের জমায়েত হলে আমরা বলি ভালো লোক এসেছে, সেখানে 7,000 লোক হাসপাতাল ভাঙচুর করলো। এটা কি আইন শৃঙ্খলার নমুনা? স্বাধীনতা দিবসের দিন রাজ্য কিভাবে হাসপাতাল ভাঙচুর করতে দিল? 7 সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠনের নির্দেশ। টাস্কফোর্স দুটি বিষয় পরিকল্পনা করবে। প্রথমত, নারী পুরুষ নির্বিশেষে চিকিৎসা পেশায় হিংসা রুখতে হবে। দ্বিতীয়ত, নিরাপদ কাজের পরিবেশের জন্য একটি প্রোটোকল তৈরি করতে হবে। মঙ্গলবারের শুনানিতে প্রধান বিচারপতি জানতে চান আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে সাসপেন্ড করা হয়েছে কিনা। জবাবে রাজ্য জানায় তাকে ছুটিতে পাঠানো হয়েছে। হাসপাতালের ভাঙচুরের ঘটনায় এখনো পর্যন্ত 37 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় রাজ্য। 22 আগস্ট সিবিআইকে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে শীর্ষ আদালত। হাসপাতাল ভাঙচুরের ঘটনায় কী পদক্ষেপ করা হয়েছে তা নিয়েও সেদিন রিপোর্ট দেবে রাজ্য, এমনটাই কথা হয়েছে। আরজি কর কাণ্ডের পর থেকে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। অবশেষে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল আরজি কর হাসপাতালে নিরাপত্তার খাতিরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য। এদিকে সুপ্রিম কোর্টের আদেশকে স্বাগত জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে আরজি কর হাসপাতালে 9 ও 14 আগস্ট রাতে ঘটে যাওয়া ঘটনার জন্য রাজ্য সরকার এবং কলকাতা পুলিশের যে ভূমিকা তা নিয়েও দেশের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ সামনে আনার দাবি জানালেন। দেখুন, সুপ্রিম কোর্টের যে ইনিশিয়াল ভার্ডিক্ট, ইন্টারিম ভার্ডিক্ট, এটা নিয়ে তো সমালোচনার জায়গাও নেই। এটাকে প্রত্যেকটা ল অ্যাবাইডিং সিটিজেনের ওয়েলকাম করা উচিত। আমার যেটুকু ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে মহামান্য সুপ্রিম কোর্ট ইনিশিয়ালি তারা প্রিভেনশনের দিকে বেশি করে জোর দিয়েছে। শুধুমাত্র মহিলা চিকিৎসক বা মহিলা চিকিৎসা কর্মী নয়, সমগ্র চিকিৎসক সমাজ, চিকিৎসক সেবার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য তারা একটা পার্মানেন্ট সলিউশন দিতে চান। মানে মহিলা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সাথে সাথে সমগ্র চিকিৎসা সমাজ যাতে নির্ভয়ে সুস্থ পরিবেশে এবং একটা সুন্দর পরিকাঠামোর মধ্যে কাজ করতে পারেন এবং আরেকটা যাতে আজীবন না ঘটে সেটার থেকেই তারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে বলে আমার মনে হয়েছে। কিন্তু ওই দিনকার ইনসিডেন্ট এবং 14 তারিখের মিডনাইটের ঘটনা, এটা নিয়ে আরো কঠিন দৃষ্টান্তমূলক কিছুর আমি আশা করছি। সাথে সাথে 9 তারিখের এবং 14 তারিখের ইনসিডেন্ট, এটা নিয়েও আজকে কিছু কিছু মন্তব্য তারা করেছেন। ইনভেস্টিগেটিং এজেন্সির ইনভেস্টিগেশনে তারা কোনো রকম ইন্টারলগেটরি বা আপত্তি করেননি। তারা খুব কুইকলি ডিএ মামলার মতো অত লম্বা ডেট না দিয়ে ছোট ডেট দিয়েছেন যাতে রিপোর্ট সাবমিট করে সিবিআই। এদিন বিধানসভার বাইরে আয়োজিত সাংবাদিক বৈঠকে নন্দীগ্রাম বিধায়ক মেয়র ফেরহাদ হাকিম এবং মন্ত্রী অতীন ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাদের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ তোলেন বিরোধী দলনেতা।
এবং আমি আশা করব যে সুপ্রিম কোর্টও এই ডাক্তার বন্টির ঘটনায় এবং মমতা ব্যানার্জির নির্দেশে ফিরহাদ হাকিম, অতীন ঘোষদের সংগঠিত করা হাজার হাজার গুন্ডাদেরকে টাকা দিয়ে সংগঠিত করে মদ খাইয়ে আরজি করে প্রমাণ লোপ এবং প্রতিবাদী ডাক্তারি ছাত্রদের উপরে বর্বরচিত হামলা, অবস্থান মঞ্চ ভেঙে গুড়িয়ে দেওয়া, ইএনটি এমার্জেন্সি তৎপর করা, ওষুধ লুট করা, এই বিষয়েও তারা কঠিন এবং কঠোর পদক্ষেপ নেবে, যাতে মমতা ব্যানার্জির প্রশাসন বা সরকার এবং কলকাতা পুলিশ বিশেষ করে যে চক্রান্তের শরিক তারা ছিলেন, সেই চক্রান্তকারীরা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট পাবে, যাতে এই ধরনের ঘটনা এবং ঘটনা ঘটলে তাকে চাপা দেওয়ার জন্য, প্রমাণ লোপাট করার জন্য এইরকম হিনিয়াস ক্রাইম ভবিষ্যতে যাতে কোনো সরকার, কোনো আধিকারিক, কোনো ল এনফোর্সিং অথরিটি না করতে পারে, এটাও যেন সুপ্রিম কোর্ট ভবিষ্যতে তার বিবেচনার মধ্যে রাখেন, এটা আমি আশা করি। আরজিকর মেডিকেল কলেজের নিরাপত্তার দায়িত্বে এবার কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার প্রথম শুনানিতে এই শীর্ষ নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আরজিকরে সিআইএসএফ বা সিআরপিএফ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু হাসপাতাল চত্বরে নয়, আরজিকরের হোস্টেলেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। আরজিকরে সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দিয়ে ওই হাসপাতালের নিরাপত্তাকেও সুপ্রিম কোর্ট তেমন গুরুত্বপূর্ণ পর্যায়ে উন্নীত করল বলেই মনে করছে বিশিষ্ট মহল। এদিকে আরজিকরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশকে স্বাগত জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এক্স হ্যান্ডেলে কুণাল লিখলেন, কেন্দ্রীয় বাহিনীতে আপত্তি নেই তৃণমূলের, একই সঙ্গে আরজিকরে হামলার নেপথ্যে রাম বাম আঁতাত, এটাকেই দায়ী করছেন তিনি। কুণালের মতে রাম বাম অপশক্তির প্ররোচনা, উস্কানি যদি ওদের বাহিনী সামলাতে চায় তবে তা সামলাক, তাতে তৃণমূলের কোনো আপত্তি নেই। এদিকে আরজিকর কাণ্ডে খটকা লাগছে সুপ্রিম কোর্টের। গত 9 আগস্ট ভোরে চিকিৎসক খুনের ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে ওই দিন রাতে ঘটনাস্থল স্থির করা পর্যন্ত যে ঘটনা পরম্পরা আদালতে পেশ করা হয়েছে, তাতেই বেড়েছে সেই খটকা। বিচারপতিরা সময় ধরে ধরে জানতে চেয়েছেন তাদের মনে হওয়া গড়মিলগুলির ব্যাখ্যা কি, কিন্তু লক্ষ্য করার বিষয়টি হচ্ছে উত্তর জেনেও শেষ পর্যন্ত সন্তুষ্ট হতে পারেনি সুপ্রিম কোর্ট। বিচারপতি পারদিওয়ালা শুনানির এক পর্যায়ে এসে বলেই দিলেন, অবাক হচ্ছি, ময়নাতদন্তের আগেই বলে দেওয়া হলো অস্বাভাবিক মৃত্যু। বৃহস্পতিবারের সেই শুনানিতে কোর্টের অন্তরে তথা প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে.বি. পারদিওয়ালা, মনোজ মিশ্রের বেঞ্চে এবং রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের মধ্যে কি কি সওয়াল জবাব হলো দেখাবো। তদন্তের রিপোর্ট নিয়ে সওয়াল। সিবিআই এর দেওয়া স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখা হয়। রাজ্যের তরফেও এদিন একটি রিপোর্ট জমা দেওয়া হয়। তারপরেই প্রধান বিচারপতি বলেন, রাজ্যকে কোনো স্ট্যাটাস রিপোর্ট জমা করতে বলা হয়নি, কলকাতা পুলিশকে বলা হয়েছিল রিপোর্ট করতে। পরবর্তীতে প্রধান বিচারপতির প্রশ্ন, অভিযুক্তের মেডিকেল টেস্টের রিপোর্ট কোথায়? সলিসিটর জেনারেল বলেন, আমরা এটার সঙ্গে অভিযুক্তের মেডিকেল টেস্টের রিপোর্ট দিইনি। রাজ্যের আইনজীবী তথা কপিল সিব্বলের জবাব, এটা গোটাটাই কেস ডায়েরির পার্ট, আর সেটা জমা দেওয়া হয়েছে। সলিসিটর জেনারেল কি বললেন? দাহ করার পর রাত 11:45 প্রথম এফআইআর দায়ের করা হয়। পরিবারকে জানানো হয়েছিল এটা আত্মহত্যার ঘটনা। চিকিৎসকদের চাপে পড়ে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করানো হয়েছিল। তারপরেই প্রধান বিচারপতি ময়নাতদন্তের রিপোর্ট দেখতে চান। সলিসিটর জেনারেল ময়নাতদন্তের রিপোর্ট জমা দেন।
তিনি জানান সেটি পুলিশের কাছ থেকে পেয়েছেন। পরবর্তীতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, আমাদের কাছে এই গোটা ঘটনার টাইমলাইন রয়েছে, কটায় কখন কোন ঘটনা ঘটেছে, ময়নাতদন্তের পর কিভাবে ইউডি কেস। প্রধান বিচারপতির প্রশ্ন, এই বিষয় অত্যন্ত বিস্ময়ের। অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি প্রকাশ্যে আসে সকাল 10:10 পুলিশ প্রথমে একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে, কিন্তু প্রশ্ন, ময়নাতদন্ত হয়ে যাওয়ার পর পুলিশ কিভাবে একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করল? আইনজীবীর জবাব, আমার কাছে গোটা ঘটনার একটা টাইমলাইন রয়েছে। সলিসিটর জেনারেল তখন তার কাছে টাইমলাইন চান। টাইমলাইনেই ভুল তথ্য দিলেন সিব্বল। সেই দেখেই বিচারপতি পারদিওয়ালার রাজ্যের আইনজীবীর কাছে প্রশ্ন, আপনার টাইমলাইন অনুযায়ী ময়নাতদন্ত কখন হয়েছে? আইনজীবীর উত্তর, সন্ধে 6:10 থেকে 7:10। বিচারপতি বলেন, সন্ধ্যায় ময়নাতদন্ত হয়ে যাওয়ার পর কিভাবে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হলো? আর যদি একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নাই হয়ে থাকে তাহলে ময়নাতদন্তের কি প্রয়োজন ছিল? যখন আপনি ময়নাতদন্ত করছেন তার মানে এটি একটি অস্বাভাবিক মৃত্যু মামলা। যখন সন্ধে 6:10 থেকে 7:10 মধ্যে ময়নাতদন্ত করা হয়ে যায় তাহলে রাত 11:30টার সময় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করার কি প্রয়োজন ছিল? আইনজীবী সিব্বলের উত্তর, না, এটা এফআইআর, কেবল ইউডি কেস নয়। বিচারপতি পারদিওয়ালা পরবর্তী প্রশ্ন করেন, যে রেকর্ড হাতে এসেছে তাতে 9 আগস্ট টালা থানায় ইউডি কেস 861 দায়ের হয়। সেটি দায়ের হয় রাত 11:30টায়। এফআইআর দায়ের করা হয় 11:45। এটা কি সঠিক? সিব্বলের উত্তর, আমাদের কাছে গোটা টাইমলাইন রয়েছে। ইউডি কেস দায়ের হয় দুপুর 1:45। সলিসিটর জেনারেল বললেন, না, এই তথ্য একেবারেই ঠিক নয়। বিচারপতি তখন পুলিশের কোনো আধিকারিক আদালতে উপস্থিত রয়েছেন কিনা তা জানতে চান, তার কাছ থেকে ব্যাখ্যা চান। ফের চিকিৎসকদের কাজে ফেরার আবেদন সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের নির্দেশ, কর্মবিরতির জন্য এবং প্রতিবাদ করার জন্য কোনো চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যেহেতু সুপ্রিম কোর্ট পদক্ষেপ করেছে, এবার আশা করা হচ্ছে যে চিকিৎসকরা কাজে ফিরবেন। অবশেষে প্রধান বিচারপতি বললেন, যতক্ষণ না এনটিএফ এর রিপোর্ট আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা না করে কাজে ফিরুন। চিকিৎসা ক্ষেত্রে যাতে কোনো রকম ঘটনা না ঘটে, নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেই বিষয়ে রাজ্য সরকারকে সতর্ক থাকতে হবে। একদিকে সুপ্রিম কোর্টে শুনানি, তো অন্যদিকে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তেজনা ছড়ালো সল্টলেকে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাজ্য বিজেপি নেতারা মিছিল নিয়ে রওনা দিলেন স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে, কিন্তু অনেক আগেই রাস্তার ওপরে ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ। উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় আগের থেকেই বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন ছিল স্বাস্থ্য ভবন যাওয়ার পথে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সব রাজ্য নেতাই যোগ দিয়েছিলেন। মিছিলে ছিলেন বিজেপির সাংসদ বিধায়কেরা। সেই মিছিল পুলিশ আটকে দেয় করুণাময়ীর আগে ইন্দিরা ভবনের সামনে। এরপরেই পুলিশ ব্যারিকেড টপকে অনেক বিজেপি কর্মী স্বাস্থ্য ভবনের দিকে এগোতে শুরু করেন, তবে বেশি দূর এগোতে দেয়নি পুলিশ। রাস্তার ওপরে আরও ব্যারিকেড ছিল। সেই সময় শুভেন্দু রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রিজন ভ্যানের দিকে এগিয়ে যান। পুলিশ তাকে গাড়িতে তোলার পরেও মিছিল এগোতে থাকে। এরপরে পুলিশের হাতে ধরা দেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তবে সুকান্ত পতাকা দিয়ে এগিয়ে যান। সঙ্গে ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শ্রমিককে তোলার সময় সুকান্তকেও গ্রেফতার করতে চায় পুলিশ, তবে কর্মীরা ছিনিয়ে নেয় সুকান্তকে। ধর্ষকদের নেত্রী খুনি মমতা, দফা 1 দাবি 1, স্বৈরাচারী নিপাত যাক, স্বৈরাচারী নিপাত যাক, খুনি মমতা হয় হয়। ধর্ষকদের নেত্রীকে টেনে হিচড়ে হিড়িট করে এখানকার ডিসি মিস্টার অনিশ দাস তুললো। ঠিক আছে, এই লড়াই চলছে। আমরা 5 জন স্বাস্থ্য ভবনে যেতে চেয়েছিলাম, অনলি 5। আমি সুকান্ত মজুমদার, দে আর নট অ্যালাউড। টেনে হিচড়ে তুললো। রাজ্য জুড়ে ধর্ষণ, দিদি তোমার আর নেই প্রয়োজন। তুমি অনেক দিন হয়েছে, অনেক পরিশ্রম করেছো, অনেক লুট করেছো। আজকে তাই বাংলার মানুষ জেগে উঠেছে। আজকে আমরা হুডকো মোড় থেকে
আমাদের বিভিন্ন নেতা, মাননীয় দিলীপ দা এখানে উপস্থিত আছেন। মাঝপথে আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তারপরেও তিনটে ব্যারিকেড পার করে আমরা স্বাস্থ্য ভবনের সামনে এসে পৌঁছেছি। এখানে যে ব্যারিকেড আছে কিছুই নেই, বিজেপি ফুল নেই, পুলিশ উড়ে চলে যাবে বিজেপির কর্মীদের এত ক্ষমতা আছে, কিন্তু বিজেপি সেটা করে না। সেদিনের স্বাস্থ্য ভবন ঘেরাও নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বললেন, বিজেপির স্বাস্থ্য ভবন নয়, সিজিওতে গিয়ে অভিযান করার কথা, এখানে কেন? শোনাবো। দেখুন, স্বাস্থ্য ভবন অভিযানের নামে উদ্দেশ্য প্রণোদিত গোলমাল করতে গেছে বিজেপি। স্বাস্থ্য ভবন অভিযান এখন কেন? তদন্ত করছে সিবিআই, যান সিজিও গিয়ে অভিযান করুন। তদন্ত করছে সিবিআই, মামলা রয়েছে সুপ্রিম কোর্টে, আর বিজেপি যাচ্ছে কখনো স্বাস্থ্য ভবন, কখনো বকলমে বলছে নবান্ন। এগুলো কোনো কাজের কথা হলো? আর বিজেপির যে মিছিল নবান্নের দিকে গেছে, 700-800 লোক, আপনাদের চ্যানেলগুলিতেই যে ওপর থেকে টপ ভিউ ছবি সমস্ত দেখা গেছে ক্যামেরার, লোক নেই জন নেই, শুধু কিছু দলীয় কর্মীকে উত্তেজিত করে দিয়ে পুলিশের সামনে ঠেলে দেয়া। পুলিশ যথেষ্ট সংযতভাবে প্রথম থেকে ইস্যুটা ট্যাকেল করেছে। তারা বুঝতে পারছে ওদের ওই 700-800 লোক নিয়ে গেছেন, তার মধ্যে তো আবার ওদের নিজেদের দেহরক্ষীরা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী। আর প্রথমেই কয়েকজন নেতা, শ্রমিকবাবু, শুভেন্দুবাবু, তারা প্রথমেই বাসে উঠে জানলার ধারে এমন আরাম করে বসলেন, দেখে মনে হলো এবার মন্দারমণি যাচ্ছেন। তো রাজ্য সরকারের উচিত, এই যারা আগে আগে বিজেপির নেতারা উঠে বেশ আরাম করে সিটে জানলার ধারে বসবেন, তাদের জন্য পরের বার থেকে যেন বিলাসবহুল ভলভো বাসটা অন্তত রাখে। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী যারা প্রথমেই বাসে উঠতে চান, জানলার ধারে বসে সুন্দর দেখতেও লাগছিল, তো ওই পর্যন্ত। বাকিরা কেউ অনেকে খানিকটা দৌড়চ্ছেন, কিছু কর্মীকে উত্তেজিত করছেন, কিন্তু পুলিশ যেটা যতখানি সংযত থাকা উচিত সেইভাবেই সংযমের সঙ্গে তাদের দায়িত্ব এখনো পর্যন্ত পালন করে চলেছে। এটা পুরো পরিষ্কার। এর সঙ্গে উই ওয়ান্ট জাস্টিস, এর সঙ্গে ন্যায় বিচারের দাবির কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ রকম অ্যানার্কি তৈরির জন্য সস্তা রাজনৈতিক ক্রিয়াকলাপ। আরজিকর কাণ্ড নিয়ে অগ্নিগর্ভ হয়ে রয়েছে গোটা বাংলা। দফায় দফায় রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ, মিছিল, ধর্ণা এ সমস্ত চলেই যাচ্ছে। একাধিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চলছে কর্মবিরতি। এরই মধ্যে হাইকোর্ট থেকে তিলোত্তমার বিচারের মামলা উঠেছে সুপ্রিম আদালতে। এখনো চলছে সেই তদন্ত। এই তৃতীয় ধাপ থেকে এবার কি কি তথ্য বেরিয়ে আসে, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা এবং দেশ।